This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, বেনজির ঘটনার সাক্ষী হতে হয়েছিল, ক্লাসরুমের মধ্যেই মালাবদল ছেড়েছিলেন, সিঁদুরদান প্রক্রিয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার অভিযোগ উঠেছিল, তখন তিনি সাফাই দিয়েছিলেন এই অধ্যাপিকা যে এটা একটা প্রজেক্টের অংশ ছিল। কিন্তু তদন্ত কমিটি তদন্ত করে দেখেছে যে এটা কোনো প্রজেক্টের অংশ নয়, বরং নিছক তামাশার জন্য এই কাজ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে বিশ্ববিদ্যালয়, তার আগেভাগেই কিন্তু পদত্যাগ করে দেন এই অধ্যাপিকা। যদিও কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারছি তিনি পদত্যাগ করলেও তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। তার বিরুদ্ধে যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে সেটা দেখে ডিসিপ্লিনারি কমিটি তার এগেইনস্টে অ্যাকশন নেবে। ধন্যবাদ সুমন, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। এই একটা ড্রামা ক্লিপ, মানে একটা ফ্রেশার্স পার্টিতে অনেক কিছুই হয়, নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্রামা হচ্ছে, বাট শুধু পার্টিকুলারলি একজন ড্রামা ক্লিপটাকে নিয়ে ভাইরাল করেছে। তো এটা খুবই, আই উড সে এটা খুবই নোংরা ব্যাপার, বাজে ব্যাপার। এটা না ভেবে যে অবভিয়াসলি এটাতে আমারও ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর ক্যারিয়ার আছে, ফিউচার আছে, এবং সেটাও না ভেবে সে নিজের মতন স্টেপ নিয়েছে এবং একটা নর্মাল ড্রামা ক্লিপকে ভুলভাবে, বাজেভাবে, নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলা এবার আন্তর্জাতিক বিমান সংস্থার থেকে তথ্য তলব। আন্তর্জাতিক বিমান সংস্থা থেকে তথ্য চাইল লালবাজার। ৭৩টি পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্ত করছে কলকাতা পুলিশ। তার মধ্যে বিদেশে পাড়ি দিয়েছেন ২০ জন অভিযুক্ত। তাদের পরিচয় জানতেই বিমান সংস্থার কাছে তথ্য তলব বলে জানা যাচ্ছে। পাসপোর্ট জালিয়াতি মামলা এবার আন্তর্জাতিক বিমান সংস্থার থেকে তথ্য তলব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, কি জানা যাচ্ছে? দেখো, এই পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার ৮টি আন্তর্জাতিক বিমান সংস্থার থেকে তথ্য তলব করলো লালবাজার। এবং লালবাজার সূত্রে যেটা খবর, যে এখনো পর্যন্ত তারা যে চক্রটিকে গ্রেফতার করেছে তার মাধ্যমে ৭৩টি পাসপোর্ট তৈরি হয়েছিল। তার মধ্যে ২০ জন বিদেশে পাড়ি দিয়েছে বলে জানতে পেরেছে লালবাজার। কিন্তু তারা কোন দেশে গিয়েছে, কবে গিয়েছে সেই তথ্য জানতে পারেনি। কিন্তু কোন বিমান সংস্থার মাধ্যমে গিয়েছে সেই তথ্য জানার পরেই এরকম ৮টি আন্তর্জাতিক বিমান সংস্থাকে তারা চিঠি দিয়ে জানতে চেয়েছে যে নির্দিষ্ট বিমানে যে সমস্ত যাত্রীদের তথ্য তারা জানতে চেয়েছে, তারা কোন এয়ারপোর্টে তারা নেমেছিল বা কোন দেশে তারা গিয়েছে, কত তারিখে তারা গিয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তারা জানতে চেয়েছে। তার কারণ পাসপোর্টের উপর ভিত্তি করে তারা বিদেশে পাড়ি দিয়েছে, ফলে সেই তদন্তের ক্ষেত্রে এই তথ্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং লালবাজার সূত্রে যেটা খবর, যে কয়েকটি বিমান সংস্থা তারা জবাব দিয়েছে, অর্থাৎ চিঠির উত্তর দিয়েছে যে কোথায় কোন কোন দেশে তারা গিয়েছে। বাকি এখনো বিমান সংস্থার থেকে তারা উত্তর এখনো পায়নি, সেই উত্তরের অপেক্ষা রয়েছে লালবাজার। এবং সেই তথ্য সামনে এলে আরো বেশ কিছু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেই লালবাজার। ধন্যবাদ সুজয়। এদিকে অসমে ফের গ্রেফতার আনসারুল্লাহ জঙ্গি। কোকরাঝাড় থেকে গ্রেফতার নাসিমউদ্দিন শেখ, এবিটির অসম মডিউলের অন্যতম মাথা। নূর ইসলামের সহযোগী নাজিম, আইডি তৈরিতে পারদর্শী নাজিম। দাবি অসম পুলিশের, ডিসেম্বরে অপারেশন প্রঘাত শুরুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল নাজিম। সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সিজার, এই নাজিমের ব্যাকগ্রাউন্ড কি জানা যাচ্ছে? মডিউল, এবিটির মডিউল, কারণ এর আগে সে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে আনসারুল বাংলা টিম যখন এখানে মডিউল তৈরি করে তখন সেখানে সে যোগ দেয় এবং নূর ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ। যে নূর ইসলাম অসম থেকে বাংলায় এসে সাহায্য করেছিল এখানকার মডিউল তৈরি করার ক্ষেত্রে, সেই নূর ইসলামের ঘনিষ্ঠ ১৭ই ডিসেম্বর যে মুহূর্তে অপারেশন প্রঘাত শুরু হয় ৩টে রাজ্যে, অসম, বাংলা এবং কেরলে, তখন থেকেই সে কিন্তু ফেরার ছিল। গতকাল রাতে কোকরাঝাড়ের একটি ডেরায় সে ফেরার সঙ্গে সঙ্গে এসটিএফ খবর পায় এবং জেলা পুলিশ, অর্থাৎ কোকরাঝাড় জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ সিজার, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, এবার তা আরো চরমে পৌঁছলো। ওপার বাংলায় দিকে দিকে কট্টরপন্থীদের রোষে সংখ্যালঘুরা। এমনই পরিস্থিতি যে সন্তানের মুখে ভাত দিতে সীমান্তে পেরোতে হলো দম্পতিকে। মৌলবাদীদের ভয় এপার বাংলায় বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে হলো সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। দিকে দিকে হেনস্থার শিকার হচ্ছেন হিন্দুরা, সংখ্যালঘুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাচ্চার মামাকেও।
এখন দেশের অশান্ত পরিস্থিতির কারণে ওপার বাংলায় সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানই করতে পারলেন না ওই দম্পতি। এপার বাংলায় সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারলেন। আত্মীয় স্বজনরা ভিসার সমস্যার কারণে দুদেশের যে টানাপোড়েন চাপান্তর চলছে, ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই ভিসা রেস্ট্রিক্টেড করছে, ভিসা পাবে কি পাবে না নিশ্চয়তা নেই। আমি ওর ভিসাটা অনেক কষ্ট করে পাইয়ে দিয়ে তারপরে ওকে এদেশে নিয়ে এসেছি। সমস্যা ধরুন আজকে আপনার মুখে ভাত, যে কোনো রাজনৈতিক দল হরতাল ডেকে দিল, তা আপনার আত্মীয় স্বজনে আসতে পারবে না। আপনি 500 জনের অ্যারেঞ্জমেন্ট করছেন, 100 জন এলো, বাকি 400 জন এলো না, খাওয়াগুলো নষ্ট হবে। যেহেতু ভিসা এখন রেস্ট্রিক্টেড, এটা একটা বড় সমস্যাই। আমাদেরও ভিসা পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। এইরকম খোলামেলা পরিবেশ বাংলাদেশে এতটা এরিয়া জুড়ে এত সুন্দর পরিবেশ নেই। মানে আমি যদি গ্রামেও করি, কিন্তু এত সুন্দর পরিবেশ, এতটা জায়গা কোথাও নাই। সেটা মূলত সেই কারণেই আসলে এখানে করা। ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের কোথাও একটা তো টানাপোড়েন আছেই, ভিসার সমস্যা আছেই। তো খুব স্বাভাবিকভাবেই একটা মঙ্গল অনুষ্ঠান ওরা এই পরিস্থিতিতে হয়তো করতে চায়নি। আমাদের ভালো লাগার যে পশ্চিমবঙ্গের নানা জায়গায় ওরা করতে পারতো, ওর নিজের বাড়ি মেদিনীপুরে সেখানে করতে পারতো, কিন্তু ওরা চেয়েছিল যে যেখানে দুই বাংলার সংস্কৃতির মিলন ক্ষেত্র তৈরি করা যায়, যেখানে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ছেলের অন্নপ্রাশন করা যায়, সেই ভাবনাতেই ওরা এখানে ছুটে এসেছে এবং আমরা সর্বতোভাবে সহযোগিতা করেছি। চোখ রাখবো এই মুহূর্তের একটি আরো বড় গুরুত্বপূর্ণ খবরে। মুর্শিদাবাদে গ্রেফতার আরো 2 বাংলাদেশি। এবার লালগোলায় কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি খবর রয়েছে? দেখো, যেটা এখনো জানা যাচ্ছে যে লুৎফর রহমান নামে একজন বাংলাদেশিকে প্রথমে গ্রেপ্তার করে এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের হদিশ পায় মোহাম্মদ রাজেশ, তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে। এই লুৎফর রহমান এবং রাজেশ বেশ কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। এরপর কিন্তু লালগোলা এলাকায় তারা থাকছিল এবং বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজের খোঁজ করছিল। সেই সময় পুলিশ খবর পায় প্রথমে লুৎফর রহমান এবং পরে মোহাম্মদ রাজেশকে গ্রেপ্তার করে। তারা সকলেই কিন্তু রাজশাহী গোদাগাড়ি এলাকার বাসিন্দা। তারা এই পারে এসে যে কোন অন্য কোনো কাজ কি শুধুমাত্র কি পরিযায়ী শ্রমিক না অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। আজ তাদেরকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে এবং এরপর পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ধন্যবাদ কৌশিক, পরিস্থিতির দিকে নজর রাখুন।